নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাজনীতিতে সব সময় খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য রাখেন প্রশান্ত কিশোর, এবং প্রশান্ত কিশোর যখন যা বলেন সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরারও চেষ্টা করি, আপনারা শুনতে পছন্দ করেন। কিন্তু প্রশান্ত কিশোর এমন একজন ব্যক্তিত্ব যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তার মন্তব্যটা করেন ঠিকঠাক মতন। এবং কয়েকদিন আগে যেমন তিনি বলেছিলেন যে ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন এই মুহূর্তে যেটা গড়ে উঠেছে সেটা সম্পূর্ণ কিন্তু শুধুমাত্র ডিজিটাল আন্দোলন, সেটুকুই বলা যথেষ্ট। সেটা পরবর্তীতে রাজনীতিতে আসবে কিনা, রাজনীতিতে আসলে তারা কতটা সফলতা পাবে, সেগুলো অনেক পরের বিষয়। কিন্তু সেই প্রশান্ত কিশোর এই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধীর যে ছাত্র কি গুঞ্জ, সেই আন্দোলনটাকে সেভাবে দেখছেন না। একই প্রশান্ত কিশোর একটা ছাত্র আন্দোলন, একটা যুবদের আন্দোলনকে তিনি বলছেন যে শুধুমাত্র ডিজিটাল প্রোটেস্ট, তার থেকে বড় করে দেখার কিছু নেই। কিন্তু সেই প্রশান্ত কিশোরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি রাহুল গান্ধীর প্রোটেস্ট এবং রাহুল গান্ধীর সামগ্রিক এই মুহূর্তে রাজনীতি নিয়ে কি মনে করছেন, তখন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি পডকাস্টে তিনি যে কথাটা বললেন সেটা তাৎপর্যপূর্ণ। তিনি একদম আবার রীতিমতন বলা যেতে পারে যে ভবিষ্যৎবাণী করছেন। তিনি যেটা কথাটা বলছেন যে রাহুল গান্ধী এবং এই ককরোচ জনতা পার্টির দুজনে সমান নয়, তাদের দুজনের যে রাজনৈতিক প্রেক্ষিত, রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক অবস্থান কখনোই সেগুলো সমান নয়। এবং অবশ্যই সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর কিন্তু তার পাটনা শহরে যখন একদম রাহুল গান্ধী আসবেন জুলাই মাসে প্রোগ্রাম করতে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানে, তখন কিন্তু বলেছেন যে অবশ্যই সেই আন্দোলন সাফল্য মণ্ডিত হবে, কারণ বিহারের যে যুব সমাজ তারা বেশ খানিকটা বিরক্ত এই মোদী সরকারের উপর। সেটা তার অনুষ্ঠানের ছাত্রছাত্রীদের যে উপস্থিতি সেটাকে দেখেই তিনি বুঝতে পারেন। আরো কি কি বললেন প্রশান্ত কিশোর, এবং এই মুহূর্তে একদম নরেন্দ্র মোদী ঠিক কতদিন পরবর্তীতে সরকার চালাতে সমর্থ হবেন সেটাকে নিয়েও রাহুল গান্ধীর যা বক্তব্য, অর্থাৎ রাহুল গান্ধী বলেছেন যে একদম তার সরকারের মধ্যে থেকে বিভিন্ন মানুষজন, আধিকারিক তাকে ইনপুটস দেন রাহুল গান্ধীকে, এবং এই সরকার বেশি দিন টিকবে না, সেই যে কথাটা সেটাকেও কোথাও কিন্তু গিয়ে সমর্থনই করলেন প্রশান্ত কিশোর। আমরা জানি যে তাকে একসময় রাজনীতিতে চাণক্য বলা হতো, স্ট্র্যাটেজিস্ট বলা হতো, কিন্তু যবে থেকে তার নিজের পারফরমেন্স খারাপ হয়েছে তখন থেকেই তাকে খুব একটা কেউ দাম দেয় না। কিন্তু তার বক্তব্যগুলো তার অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু তিনি রাখেন, এবং সেই অভিজ্ঞতা থেকে যা বক্তব্য রেখেছেন সেটাকে ডিকোড করব আমরা। অবশ্যই দেখতে থাকুন শেষ অবধি। তার অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের জানাই প্রশান্ত কিশোর এই মুহূর্তে যা বলছেন সেটা কিন্তু গুরুতর একটা বক্তব্য। তিনি বলছেন যে রাহুল গান্ধীর যে আন্দোলন সামগ্রিকভাবে তিনি দেখছেন সেটা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের যুব সমাজকে আকর্ষণ করছে, এবং আকর্ষণ করছে জেন জি কে। অর্থাৎ কোথাও গিয়ে তিনি যে কথাটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলতে চাইছেন যে রাহুল গান্ধী যুব নায়ক হয়ে উঠছেন, এবং যুবদের নেতা হিসেবে রাহুল গান্ধী কিন্তু একটা দাম পাচ্ছেন। তিনি বলছেন যে রাজস্থানে আমরা যেভাবে দেখেছি রাহুল গান্ধীকে অনুষ্ঠানটা করতে, এবং তার পরবর্তীতে রাহুল গান্ধীর মধ্যে যে উদ্যম আমরা দেখতে পেয়েছি সেটা অবশ্যই কিন্তু ছাত্র যুবদেরকে একটা আকর্ষণ করে, এবং ছাত্র যুবরা সবসময় চায় যে রাস্তায় নেমে যে লিডার আমাদের হয়ে আমাদের কথাটা বলবে সেই লিডারই আমাদের নেতা, এবং সেই রকম নেতা ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে নেই। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর মধ্যে তিনি দেখতে পাচ্ছেন, এবং তার সঙ্গে তিনি উল্লেখ করেছেন আরেকজনেরও নাম, তিনি কানাইয়া কুমার। কানাইয়া কুমার বর্তমানে কংগ্রেস নেতা এবং যুব নেতা, এবং তিনি বিহারের দায়িত্বে রয়েছেন। কয়েকদিন আগে প্রেস কনফারেন্সও করেছিলেন, তো সেই কানাইয়া কুমারের কথা উল্লেখ করেছেন যে কংগ্রেস পার্টি যেভাবে সম্পূর্ণ ইয়াং ব্রিগেডটাকে সামনে রেখে লড়াইটা করতে চাইছে সেটা অবশ্যই একটা পজিটিভ সাইন, এবং এর মাধ্যমেই কংগ্রেস কিন্তু বা বিরোধীরা একদম সামনের দিকে একটা জায়গা করতে পারে। এই কথা বলছেন তিনি প্রাথমিকভাবে রাহুল গান্ধীর এই যে একদম স্টুডেন্টদের নিয়ে আন্দোলন সেটাকে নিয়ে। এর পরবর্তীতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাহুল গান্ধী রিসেন্টলি একটা জায়গায় বলেছেন যে তিনি এই সরকারের পরবর্তী ভবিষ্যৎ, যেটা মোদী সরকারের পরবর্তী ভবিষ্যৎ আর বেশি দিনের জন্য দেখতে পাচ্ছেন না। রাহুল গান্ধী একটা জায়গায় বলেছিলেন তার কার্যক্রমে যে তিনি বলছেন যে আর 1 বছরের মধ্যে মোদী সরকার পড়ে যাবে। তো সেইটা একদম সেই ক্লিপিং দেখিয়ে প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করা হয়েছিল, একটি পডকাস্টের কথা আমরা বলছি সেখানে, যে এটা সম্বন্ধে আপনি কি ভাবছেন। গুরুত্বপূর্ণ কথা বলেন প্রশান্ত কিশোর, গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন যে
দেশের বিরোধী দলনেতা যখন এই কথা বলছে তখন অবশ্যই তার পেছনে কিছু না কিছু ভিত্তি রয়েছে। তার কারণ তিনি এই মুহূর্তে 20 বছরের বেশি সময় ধরে পার্লামেন্টারিয়ান, এবং অবশ্যই তার মধ্যে তিনি তার পার্লামেন্টশিপ চলে গিয়েছিল, এমপিশিপ আমরা দেখতে পেয়েছিলাম রাহুল গান্ধীর চলে গিয়েছিল, এবং তার পরবর্তীতে তিনি আবারও ফিরে এসেছেন, আবারও লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন। এই পরিস্থিতি যখন তিনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা তার অ্যালায়েড পার্টি সেগুলোর মধ্যে ফাটল দেখা যাচ্ছে, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেটা সম্বন্ধে প্রশান্ত কিশোর উল্লেখ করছেন যে তৃণমূল কংগ্রেস তার অন্যতম অ্যালায়েড পার্টি ছিল, শিবসেনা তার অন্যতম অ্যালায়েড পার্টি ছিল, এই মুহূর্তে সমাজবাদী পার্টি তাদেরকে নিয়ে একটা কথা চলছে যে সেখানেও ভাঙন হতে পারে, এনসিপি সেখানে ভাঙন হতে পারে। কিন্তু সেখানে দাঁড়িয়েও যখন রাহুল গান্ধী এই কথাটা বলছেন যে মোদী সরকার একদম আপাত দৃষ্টিতে দেখতে হলে খুব একটা শক্ত জায়গায় রয়েছে, কিন্তু সেখান থেকেও যখন তিনি বলছেন যে এই সরকার 1 বছরের বেশি টিকবে না, তখন অবশ্যই তার কিন্তু গ্রহণযোগ্যতা থাকা দরকার, এবং অবশ্যই সেই গ্রহণযোগ্যতাটা আছে তেমনই তিনি মনে করছেন। তিনি বলছেন যে রাহুল গান্ধী এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি জানেন যে তিনি কি বলছেন এবং তিনি কিসের ভিত্তিতে বলছেন। তাই দেশের বিরোধী দলনেতা যখন এই কথাটা বলছেন, আমি একজন বিরোধী হিসেবে, অর্থাৎ নিজের কথা বলছেন, আমি একজন বিরোধী হিসেবে অবশ্যই সেটার মধ্যে কোনো না কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একদম যখন বিরোধী শূন্য একটা ভারতবর্ষ তৈরি করার চেষ্টা চলছে, ডিলিমিটেশন বিল, ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, সেগুলোকে একদম ইমপ্লিমেন্ট করার চেষ্টা চলছে, একটার পর একটা পার্টি, বিরোধী পার্টি সেগুলো ভাঙিয়ে নিয়ে যাওয়ার একটা রীতিমতন সমীকরণ চলছে যে কে কোন পার্টি থেকে কতজন মানুষকে টেনে আনতে পারেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধীর কথাটাতেই সমর্থন করছেন, এবং তিনি বলছেন যে বিরোধী দলনেতা যে কাজটা করছে সেটাও সঠিক, এবং বিরোধী দলনেতা যেভাবে কাজটা করছেন উল্লেখ করেছেন, তিনি প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করেছেন যে যেভাবে রাজস্থানে তিনি আন্দোলন করেছেন, যেভাবে এনএসইউআই এবং ইন্ডিয়ান ইউথ কংগ্রেস তারা আন্দোলন করছে, যেভাবে একদম সরাসরি রাহুল গান্ধী তার জন্মদিনের দিন দিল্লিতে মেগা জব ফেয়ার বলে একটা কর্মসূচি করলেন, এবং সেই কর্মসূচির মাধ্যমে 3000 ছেলে মেয়ে ইমিডিয়েটলি চাকরি পেয়ে গেল। একদিনের মধ্যে 3000 ছেলে মেয়ে চাকরি পেয়ে গেল, তাদের ভবিষ্যৎটা সেটেলড হয়ে গেল। এই যে কার্যক্রমগুলো, এগুলো অবশ্যই তিনি বলছেন যে সরকারকে চ্যালেঞ্জ করছেন রাহুল গান্ধী। এটা যেমন একদিকে সঠিক পন্থা, জেন জিদেরকে সামনে রেখেই লড়াই করতে হবে, এটা যেমন একটা সঠিক পন্থা, ঠিক তেমন ভাবেই তিনি বলছেন যে রাহুল গান্ধী যে কথাটা বলছেন মোদী সরকার আর 1 বছরের বেশি টিকবে না, সেটা তিনি যখন বলছেন, বিরোধী দলনেতা যখন বলছেন, অবশ্যই তার মধ্যে কিছু না কিছু ইম্পোর্টস রয়েছে, সেটা আমাদেরকে ধরেই এগোতে হবে। ঠিক একই কথা কিন্তু তিনি বলেছিলেন ভোট চুরির প্রসঙ্গে যখন রাহুল গান্ধী বলেছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একটার পর একটা প্রেস কনফারেন্স করেছেন রাহুল গান্ধী, কিন্তু কেউ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেগুলোকে আটকাতে পারেননি, কেউই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেগুলোকে খণ্ডন করতে পারেননি। যে সমস্ত অভিযোগগুলো রাহুল গান্ধী তুলেছিলেন সেগুলোকে কেউ বলতে পারেননি যে যা বলছেন সম্পূর্ণ ভুল বলছেন, কিংবা রাহুল গান্ধীর নামে কোনো একদম কেস হয়েছে, মানহানির মামলা হয়েছে, সে ধরনের ঘটনাও আমরা কিন্তু দেখতে পাইনি। সুতরাং এই সামগ্রিক ঘটনাটা কিন্তু অবশ্যই একটা ভারতীয় রাজনীতিতে একটা চাপা অবস্থান, এবং সেই জায়গাটা নিয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখছেন যে বিরোধী রাজনীতি যতই ভাঙার চেষ্টা করা হোক না কেন, বিরোধী রাজনীতিবিদদের যতই দলছুট করার চেষ্টা করা হোক না কেন, অবশ্যই সাধারণ মানুষ শেষ জবাব দেবে। সাধারণ মানুষ একদম বিরোধীদের দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে, তেমন একটা ইঙ্গিত দিচ্ছেন। আমরা জানি না যে 2029-এ বিরোধীদের পজিশনটা কি হবে। অখিলেশ যাদব বারংবার যে কথাটা বলছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে তাতে 2028 সালে 2027 সালে অবশ্যই একদম ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে জয় হতে যাচ্ছে তাদের। কিন্তু এই সামগ্রিক বিষয়ে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর ভিন্ন মত পোষণ করছেন। তিনি নিজে হেরে গিয়েছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি তামিলনাড়ু সম্পর্কে 1 বছর আগে প্রশান্ত কিশোর যে বক্তব্যটা রেখেছিলেন সেটা অক্ষরে অক্ষরে তিনি মিলিয়ে দিয়েছেন। একদম থালাপাতি বিজয়, তার পার্টি রীতিমতন মেজরিটি নিয়ে আসবে, এবং লার্জেস্ট মেজরিটি, সেটা কারোকে দরকার হবে না, সেরকম একটা প্রেক্ষিত তৈরি হয়ে গিয়েছিল প্রায়। তো সেই জায়গাটা প্রশান্ত কিশোরের বক্তব্য কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, এবং সেই জায়গাটাই আপনাদের সামনে প্রস্তুত করলাম। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই এই সামগ্রিক প্রতিবেদনটা কিন্তু প্রশান্ত কিশোর যা বলেছেন তার বক্তব্যের ভিত্তিতেই, এবং অবশ্যই সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশান্ত কিশোর রাজনীতিবিদ হিসাবে নিজেকে খুব একটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা না করতে পারলেও তিনি তার যে রাজনৈতিক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক,
সেই জায়গাটা কিন্তু বারংবার প্রতিষ্ঠা করেছেন। তিনি পশ্চিমবঙ্গের ভোট সম্বন্ধেও কিন্তু তার বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস জিততে পারে, তবে অবশ্যই সম্পূর্ণভাবে যদি ভারতীয় জনতা পার্টি তাদের সমস্ত শক্তি দিয়ে ভোটটা লড়ে, সমস্ত শক্তি দিয়ে একদম পশ্চিমবঙ্গের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেটা কোথাও গিয়ে খুব কঠিন হবে না, তাদের পক্ষে জয় ছিনিয়ে আনাটা খুব কঠিন হবে না। এবং সাধারণ মানুষ কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আমরা দেখতে পেলাম ঠিক তেমন ভাবেই তৃণমূল কংগ্রেস কিন্তু একদম যে গোহারা হেরে গিয়েছে ভোটের সূত্র ধরে, ভোটের যে পার্সেন্টেজ সেটা সূত্র ধরে, তেমন হয়নি বিষয়টা। জেতা এবং হারার মাঝখানে ডিফারেন্স ছিল মাত্র 32 লাখ, এবং সেই জায়গায় কিন্তু অবশ্যই একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন থাকছে 27 লক্ষের যে একদম এসআইআর এখনো পর্যন্ত মানুষের নাম আটকে আছে সেটা। সুতরাং সমস্তটা মিলিয়ে প্রশান্ত কিশোরের বক্তব্য একদম যে ফেলে দেওয়ার মতন সেটাও যেমন বলা যায় না, ঠিক তেমন ভাবে বিহারে তিনি হেরে গিয়েছেন। অনেকেই বলতে পারেন যে তিনি নিজেই হেরে গিয়েছেন, তিনি আবার কি বলবে, সেটা আপনাদের মতামত অবশ্যই দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিলে আমরা অবশ্যই অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।